স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমেরিকা যদি কোনো দেশকে টার্গেট করে, তো প্রথমে সেখানে একজন হামিদ কারজাই নিয়োগ দেয়, যে কোনো ওয়েতেই হোক, বিশ্বস্ত হামিদ কারজাই। তারপরেই দেখবেন সেখানে সৃষ্টি হবে একজন বিন লাদেন, ওসামা বিন লাদেন। তার কিছু কাল পরে ওই লাদেনে কিছু জঙ্গি হামলা টামলা চালাইব, জঙ্গি সৃষ্টি করব, সেখানে মব সৃষ্টি করব। তার কিছু কাল পরে সেই লাদেনকে ধরার জন্যে অভিযান চালাইব। যখন অভিযানের ঘোষণা দিব, তখন সে লাদেন পালাই যাব, আর তাকে এই ধরার জন্যে তখন আমেরিকা সেখানে সৈন্য সামন্ত নিয়ে হাজির হব, এবং তন্ন তন্ন করে পাহাড় পর্বত গুহা সব খুঁজব। খুঁজতে 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 দেখেন না, লাদেনের প্রতি ইঞ্চি ভূমি আফগানিস্তানের খুঁজছে লাদেনের বাইর করার জন্য খুঁজা। তারপরে পাকিস্তানে যেয়া তাকে মেরে ফেলছে। শুধু এটা হলো আফগানিস্তানের কথা, কিন্তু এই হামিদ কারজাই তাদের সৃষ্টি, লাদেনও তাদের সৃষ্টি। আচ্ছা, এখন একই ঘটনা ইরাক থেকে সাদ্দামকে সরিয়ে দেওয়ার পরে, লিবিয়া থেকে গাদ্দাফিকে সরিয়ে দেওয়ার পরে, ওইদিকে লেবাননে, ইয়েমেনে, সিরিয়ায় তারা একজন করে হামিদ কারজাই বসায়। তারপরে তাদের ইচ্ছা মতো সেই দেশের তাদের যা স্বার্থ আছে, ব্যবসা বাণিজ্য, বন্দর, করিডোর, যা কিছু দরকার, তারপরে স্বর্ণের খনি বা যে কোনো মাটির নিচের যে সম্পদ আছে, এগুলো আহরণ করে তারা। দেখছেন তো, ইয়াতে দেখছেন না, ইউক্রেনে হালিকারে দেখেন আমেরিকা একজন জোকাররে বসাইছে হামিদ কারজাই বানাইয়া। এই হামিদ কারজাই নামটা এখন ব্যাপকভাবে সারা বিশ্বে সমাদৃত। তো সারা বিশ্বেই এটা হলো তাদের কাজ। এখন আমরা আতঙ্কিত বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশে কি তাদের হামিদ কারজাই বসানো শেষ হয়ে গেছে? এখন কি তারা একজন বিন লাদেন সৃষ্টি করতে চায়, সৃষ্টি করতেছে? তারপরে কি অনেকগুলো প্রশ্ন, তারপরে কি বিন লাদেন কিছু জঙ্গি হামলা চালাইব? বিন লাদেন মব সৃষ্টি করব? তারপরে কি বিন লাদেনকে ধরার জন্যে আমেরিকান সৈন্য ঢুকব? আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের সরকার, জানেন জুলাই বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে তারা আসছে ক্ষমতায়, ঠিক আছে। তো আমরা বা দেশবাসী আশা করেছিলাম একটা সময় পর্যন্ত তারা থেকে নির্বাচন দিয়া, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। কিন্তু এখন দেখতেছি যে তারা সংস্কার করবে, সংবিধান পুনর্লিখন, সংবিধান সংশোধন বা নতুন সংবিধান, আরও ৬-৭টা কমিশন করা হয়েছে, তারা সংস্কার করবে। মানলাম, এটাও ভালো কথা। আপনারা সংস্কার, কিন্তু এই সংস্কারটাও ইন্টারিম গভর্নমেন্টের কাজ না, কারণ সংস্কারটাও একটা লং টাইমের ব্যাপার। সংস্কার হলো চলমান, হঠাৎ করে সংস্কার করা যায় না। তো যাই হোক, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট তারা ঘোষণা দিয়েছে তারা সংস্কার করবে, তাহলে সংস্কারের মধ্যেই তারা যদি থাকতো। মূলত ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো রুটিন ওয়ার্ক করা, একটা অস্থায়ী সরকার বলতে পারেন, দেশ পরিচালনা করতেছে, যেটুক প্রয়োজন সেটুক করবে দেশের চাকা সচল থাকার জন্যে। কিন্তু এখন আস্তে আস্তে এদের স্বরূপ উন্মোচিত হইতেছে। ডাল মে কুচ কালা হাই। জাতিসংঘের মহাসচিবকে আনা হলো বাংলাদেশে, তারপরে তাকে নিয়ে যা রোহিঙ্গাদের সাথে বসে আমাদের নোবেলজয়ী ডক্টর ইউনূস ইফতার করলেন এবং ঘোষণা দিলেন
যে আগামী বছর ঈদ হয়তো তারা এই বাংলাদেশের যে 14 লাখ 15 লাখ রোহিঙ্গা আছে তারা আগামী বছর ঈদ করবে হলো নিজ দেশে যে মায়ানমার যে। কিন্তু কয়েকদিন পরেই এখন আমরা জানতে পারলাম যে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে আরও আসছে এবং এটি হলো এন্ট্রি করা। এন্ট্রি ছাড়াও অনেক ঢুকছে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে 2 লাখের বেশি রোহিঙ্গা এই গত 2-3 মাসে আরও আসছে। তো 2017 সাল থেকে যে রোহিঙ্গারা আসছে তারপরে তো পূর্বের সরকার বর্ডার বন্ধ রাখছিল, আর কিন্তু কোনো রোহিঙ্গা ঢুকতে পারে নাই। তাহলে আমরা যে 12-14 লাখ রোহিঙ্গা আছে এদের ভারই তো বহন করতে পারতেছে না বাংলাদেশ। তো এই ইন্টারিম সরকার এখন কার বুদ্ধিতে আবার নতুন করে 1,13,000 রোহিঙ্গা গ্রহণ করলো এবং 1,13,000 সীমাবদ্ধ না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিছে যে ওই সীমান্তের নিয়ন্ত্রণ আমরা হারাইছি। অর্থাৎ এখন প্রায় প্রতিদিন রোহিঙ্গা ঢুকতেছে এখানে, এদেশে প্রতিদিন রোহিঙ্গা ঢুকতেছে। কর্তার ইচ্ছাই কর্ম। এই কাজটা শুরু হয়েছে কিন্তু জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব যে ওখানে ইফতার করছেন, তারপরে ঘোষণা দিল একটা যে 1 বছর পরে এরা চলে যাবে, তারপরে আসা শুরু হয়েছে জোয়ারের মতন আসতেছে। এটা কি দেশের জন্য ভালো না ক্ষতিকর? আমরা তো যে রোহিঙ্গা আছে তাদের ভারই তো বহন করতে পারতেছি না। 2 নম্বরে আবার দেখতেছি করিডর, তারা করিডর দেওয়ার জন্য চূড়ান্ত করে ফেলছে। কিন্তু এই করিডর দেওয়াটা যে একটা বিপজ্জনক ব্যাপার, করিডর এই ইন্টারিম গভর্নমেন্ট কি এত বড় সিদ্ধান্ত নিতে পারে? এই করিডোর দেওয়া অস্ত্র যাবে না খাদ্য যাবে না ট্রাঙ্ক যাবে না কি যাবে, এই সরকার সে দায়িত্ব নিতে পারবে? এখন সব রাজনৈতিক দল বিরোধিতা করতেছে এই, এবং মায়ানমারের জান্তা সরকার পর্যন্ত প্রতিবাদ লিপি পাঠাইছে যে করিডোর দিলে বাংলাদেশ যেন করিডোর না দেয়, করিডোর দিলে সম্পর্কের অবনতি হবে। কিন্তু দেশে যদি হামিদ কারজাই থাকে, পুতুল সরকার থাকে, কি ডেঞ্জারাস ঘটনা হইতেছে, দেশ কোন পথে যেতেছে, এত বড় একটা সিদ্ধান্ত অথচ কোনো রাজনৈতিক দল আমরা জানি না। তারপরে ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়ে দিলেন যে বন্দর, আমাদের প্রধান বন্দর যেটা ব্যবসায়িক প্রাণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, সেটাও তুলে দিতে চাইতেছে আমেরিকার হাতে। উনি বলতেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ যারা দক্ষ তাদের হাতে এটা তুলে দেওয়া হবে। তো এত বছর যে তুলে দেওয়া হয় নাই, তা আমাদের বন্দরটা কি চলতেছে না? বা আমাদের জনবলকে আরও প্রশিক্ষিত করতে হবে দেশ বিদেশ থেকে, যাতে আমাদের বন্দর আমরা পরিচালনা করতে পারি। তাহলে কি পৃথিবীর দক্ষ দেশ পরিচালনায় আমেরিকা, তাহলে দেশটাও কি তাদের হাতে তুলে দিবেন? বন্দর তুলে দিলেন, দেশও কি তাদের হাতে তুলে দিবেন? আচ্ছা, এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। এই যে বললাম বিন লাদেন আর হামিদ কারজাইয়ের কাহিনী যে বললাম বাংলাদেশে, এখন বাংলাদেশে কি হইতেছে আমরা কেউই বুঝতে পারতেছি না। ইতিমধ্যে আমেরিকার কার্গো বিমান, সামরিক কার্গো বিমান বাংলাদেশে আসছে। তাতে কি অস্ত্র আসছে না কি আসছে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক দল কেউ জানে না। আমেরিকার সামরিক কার্গো বাংলাদেশে আসছে, সেখানে সামরিক লোকজন আসছে সেটাতে। কিন্তু দেখেন বাংলাদেশের মিডিয়া পত্রিকাকে এমনভাবে কন্ট্রোল করা হয়েছে যে আগের ফ্যাসিস্ট হাসিনা সরকার থাকতে তারা যেভাবে যতটুকু কন্ট্রোল করছিল মিডিয়াকে, এখন আরও ভয়ানকভাবে কন্ট্রোল করা হয়েছে। এইসব ব্যাপারে কোনো কথা কোনো মিডিয়া বলতেছে শুনছেন?
চট্টগ্রামের বন্দর চলে যাচ্ছে, ইতিমধ্যে সেন্ট মার্টিন গেছে গা, আমরা বাংলাদেশিরা যাইতে পারতেছি না ওখানে, শাহপরীর দ্বীপ গেছে। আমরা মায়ানমার সীমান্তের পররাষ্ট্র সচিবের ভাষাতেই, পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্যমতেই আমরা নিয়ন্ত্রণ হারাইছি মায়ানমার সীমান্তে। কিন্তু কোনো পত্রিকা এগুলো একটা কলম কোথাও কিছু লিখতেছে দেখছেন? এর আগে আমরা দেখছি সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে দুজনের চাকরি চলে গেছে। তাহলে এখন নির্ভরযোগ্য কোনো সূত্র বা সংবাদ পাইতেছি না, একমাত্র এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা হলো গুজব, এখন এটা গুজবের বাক্সে পরিণত হয়েছে। যে যার মনে লাগে, যেমনে মনে লাগে সেমনে বলতেছে, ফেক আইডি খুলে আসল কোনো তথ্য বা খবর পাওয়ার মতন কোনো ব্যবস্থা এখন বাংলাদেশে নাই। আমরা আশঙ্কা করতেছি যে দেখেন অচিরেই একজন হামিদ বিন লাদেনের সৃষ্টি হবে বাংলাদেশে, এবং সেই অজুহাতে বাংলাদেশে এই আমেরিকান সৈন্য ঢুকতে পারে, ঢুকে সেই একই কাহিনী ঘটনা ঘটতে পারে যা বিশ্বের ওই যে সমস্ত দেশের কথা বললাম, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া, এসব দেশে যেভাবে ঘটছে, তারপরে এই যে ইউক্রেন, অর্থাৎ সর্বপ্রথম তারা একজন হামিদ কারজাইকে বসায়, সিলেক্ট করে, মানে পুতুল সরকার একটা নাই। তারপরে তারা ওই দেশে তাদের যা খুশি তাই করে। তো যাই হোক, আমার নতুন ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখেন। ভিডিও আর বেশি বড় করলাম না। এখন দেশ একটা মহাচক্রের ভিতরে আছে। এই গভর্নমেন্ট কয়দিন থাকবে, নির্বাচন কবে দিবে, সংস্কার কত বছর চলবে, নাকি বন্দর চলে যাবে মানুষের হাতে, সেন্ট মার্টিন চলে যাবে, নাকি করিডোর দেওয়া হইতেছে, নাকি এখন আবার একজন ওসামা বিন লাদেনের আবির্ভাব হবে, সেরকম ভাব চারিদিকে দেখতেছি, মব যেভাবে চলতেছে। অর্থাৎ তাদের এখানে ঢুকতে গেলে এই জিনিসটা দেখাইতে হবে যে এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে ব্যাপক, এবং জঙ্গি হামলাও দু চারটা হবে, তাছাড়া তারা ঢুকতে পারবে না। অর্থাৎ ওসামা বিন লাদেনের একজন আবির্ভাব হইতে পারে। তো কোনো দিক থেকে কোনো খবর পাওয়ার কোনো উপায় নেই, এখন চোখ কান খোলা রাখা ছাড়া। সবাই ভালো থাকবেন, সবাইকে বিপ্লবী অভিনন্দন, লাল সালাম।